নমস্কার। খবরদার কথা নয়, বলিউডে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। কারণ এখন বলার লোক কমে যাচ্ছে। কেউ কোনো কথা বলবে না, কোনো অন্যায় হলেও চুপচাপ থেকে যাবেন, অপেক্ষা করে। যা বাস্তব পরিস্থিতি, তাকে নিয়ে কথা বললে সরকার কেন লাভ করবে? সরকারের পক্ষেই তো বলা, সরকারকে কেউ তো বলেন না, ফলে ওনারাও জানতে পারেন না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকার জেনেও না জানার ভান করেন, এটা খুব দুর্ভাগ্যের। এবং সরকারে যারা প্রতিনিধি আছেন, সরকারকে নির্বাচিত সরকার, জনগণের প্রতিনিধি যারা আছেন, তাদের যারা চালান যে অফিসারবর্গ, তারাও শুধু বলে যান, যাদের কাছে বলেন তারাও কিছু বলেন না। এই যে জায়গাটায় এসে ভুগে যাচ্ছেন এমন সব মানুষ যারা এই রাজ্যের গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন খুব বেশি অতীতে না, 8-এর দশক থেকে। ত্রিপুরা জুট মিল সবাই জানেন, এখন প্রায় ধুঁকছে। তার পেছনে কিছু প্রশাসনিক গাফিলতি রয়েছে, প্রশাসনিক কিছু ব্যর্থতা রয়েছে, কিছু কেন বলি, অনেকটাই ব্যর্থতা রয়েছে। অথচ ত্রিপুরা এই জুট মিলের কিন্তু একটা সুখ্যাতি রয়েছে দীর্ঘদিন ধরে। তাদেরই একটা ছোট্ট সমস্যা, সেটাকে এত বড় করে নিয়ে যাওয়া হলো। প্রশাসনিক ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে ভুগে যাচ্ছেন প্রায় 1647 জন কর্মী। 1997 সাল থেকে তাদের একটা দাবি ছিল পেনশনের। এই দাবি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়, যেটা প্রশাসনিকভাবেই মিটিয়ে নেওয়া যেতে পারত। আদালত পর্যন্ত যাওয়া মানে অনেক দূর চলে যাওয়া। প্রথমে গৌহাটিতে ছিল আদালত, সেই আদালত ত্রিপুরা রাজ্যে আলাদা করে ত্রিপুরা রাজ্যের জন্য আদালত হলো। সেখানে সব জায়গায় এই লড়াইটা তারা করলেন। কারা লড়াইটা করলেন? ত্রিপুরা জুট মিল শ্রমিক ইউনিয়ন ও ত্রিপুরা জুট মিল কর্মচারী মঞ্চ, তার সাথে রয়েছেন ত্রিপুরা জুট মিল পেনশনার্স অ্যাসোসিয়েশন। এই পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে আজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের এই বিষয়টা আমাদের বুঝতে হবে একটু। আমরা এর আগেও করেছিলাম যে তাদের আদালতের রায় পাওয়ার পরেও তাদের কেন পাওনাটা মিটিয়ে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আরও সর্বোচ্চ আদালতের রায় হয়ে গিয়েছে। এইগুলি নিয়েই আপনাদের সঙ্গে অল্পক্ষণের জন্য এসেছেন। আমরা আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে আমরা অনুরোধ জানিয়েছিলাম, এই ত্রিপুরা জুট মিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তরুণ চক্রবর্তী মহোদয়কে আমার বাঁ দিকে বসেছেন। তরুণ, এর আগেও আপনাদের সঙ্গে কথা বলেছি, তখন একটা উদ্বেগ আমাদের ছিল যে সরকার এত সহজে টাকাটা দিয়ে দেবে। সরকারের যারা চালান সরকার, তারা তো ভাবেন তার বুক পকেট থেকে বোধহয় টাকাটা যাচ্ছে। ঘটনাটা তা না, আপনার টাকাই আপনাকে দেওয়া হবে, আপনার পরিশ্রমের মূল্যই আপনাকে দেওয়া হবে। ঘটনাটা তো তাই ছিল। সম্প্রতি হাইকোর্টের জাজমেন্ট হয়ে যাওয়ার পরেও আপনাদের এই যে 1647 জন যারা রয়েছেন, তাদের নাকি এখনও সমস্ত সমস্যার সমাধান হয়নি। কেন? আচ্ছা, প্রথমে আমি খবরদার কথা নয় চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও চটকলের সমস্যা নিয়ে আপনারা এই চ্যানেলেই কথাবার্তা বলেছেন, আমাদেরকে ডেকেছেন, আমাদের সমস্যাটা নিজেরা বুঝেছেন এবং আপনাদের মাধ্যমেই রাজ্যের জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি আপনি প্রথমে যেটা শুরু করেছিলেন 1997 সাল থেকে পেনশন না, চতুর্থ পে কমিশন, যেটা ত্রিপুরা রাজ্যে 1996 সালে লাগু হয়। এই চতুর্থ পে কমিশনের যে সুফল ত্রিপুরা রাজ্যে আপনারা জানেন যে 33টা পিএসইউ অর্থাৎ সরকার পরিচালিত সংস্থা আছে, তার মধ্যে 32টাকে চতুর্থ পে কমিশনের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের চতুর্থ পে কমিশনের যে সুপারিশ বা রিকমেন্ডেশন, এই সুফল তারা পেয়েছিলেন। একমাত্র ত্রিপুরা জুট মিল সেই পাননি।
ফলে ওখানকার কর্মচারীরা লড়াই করেছেন, যদিও এই লড়াইটা সর্বত্র ছিল না। ওয়ার্কিং ক্লাসের মধ্যে একটা ডিভিশন ছিল, যারা সরকার পক্ষে ছিলেন তারা চতুর্থ পে কমিশনের বিরুদ্ধে ছিলেন, তারা এই লড়াইয়ে ছিলেন না। তার মধ্যে একটা ছোট্ট অংশ তারা চতুর্থ পে কমিশনের জন্য তারা লড়াইটা সেখানে করেন। এবং ত্রিপুরা জুট মিলে যারা অফিসার্স অ্যাসোসিয়েশন একটা আছে, তারা কোর্টের দ্বারস্থ হন 1997 সালে। এবং তারা পরবর্তী সময়ে সিঙ্গেল বেঞ্চে তারা হারেন এবং তারপর তারা গুয়াহাটি হাইকোর্টে যান ডিভিশনাল বেঞ্চে, এবং সেখানে তারা জয়লাভ করেন। এবং ডিভিশনাল বেঞ্চের যেটা সিদ্ধান্ত ছিল যে ত্রিপুরা জুট মিলের সমস্ত অফিসার্স এবং তার যে এমপ্লয়িজ আছে প্রত্যেকেই এই চতুর্থ পে কমিশনের আওতায় আনতে হবে এবং তার রিকমেন্ডেশন সেখানে যে সুফল তাকে দিতে হবে। তারপর আমাদের রাজ্যের সরকার তারা এটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যান, এবং সেখানে সুপ্রিম কোর্টে যাওয়ার পর এই যে ডিভিশনাল কোর্টের যে সিদ্ধান্ত তার একটু নড়চড় হয়। সেখানে তারা বলেন যে এই যে সিদ্ধান্তটা কনফাইন টু দ্য মেম্বার্স অফ অফিসার অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা জুট মিল, শুধুমাত্র অফিসারদের জন্য। ফলে ওখানকার শ্রমিকরা সেখানে বঞ্চিত হন। এই রায়টা হয় অক্টোবর 2016-তে। তারপর সেখানে এই রায়টা হওয়ার পরে ওখানকার যে দুটো ট্রেড ইউনিয়ন, এই যে কর্মচারী মোর্চা এবং ত্রিপুরা জুট শ্রমিক ইউনিয়ন, তারা এই দুইটার সুপ্রিম কোর্টের রায় দীক্ষা তারা সেখানে কোর্টে যায়, এবং এটা ডিভিশনাল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে যায়। তখন রাজতুগী ছিলেন তার বিচারপতি, প্রধান বিচারপতি, এবং সেখানে আমাদের পরম বন্ধু এবং কৌশলী এবং যিনি এই সমাজ জীবনে বিভিন্ন লড়াইয়ে যিনি থাকেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আমাদের পক্ষে একটি লড়াইটা তিনি সেখানে করেন কোর্টে, এবং সেখানে সিঙ্গেল বেঞ্চ ইন ফেভার অফ ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ ত্রিপুরা জুট মিলের পক্ষে রায় দেয়। তারপর সরকার এটাকে নিয়ে চতুর্থ পেনশনের পে কমিশনের পক্ষে, এবং সেখানে বলা ছিল যে 6 মাসের মধ্যে সমস্ত পাওনাগণ্য তাদেরকে মিটিয়ে দিতে হবে। এরা হচ্ছে 2016 পরে 2016 পরে 2018-তে এটা রেজাল্ট বাইরে। আচ্ছা, এই তারপরে সরকার এটাকে ডিভিশনাল কোর্টে নিয়ে যায়, হাইকোর্টের। সেখানে নিয়ে যাওয়ার পরও মোহান্তির ছিলেন বিচারপতি, ওখানেও তারা একই কথা ডিভিশনাল বেঞ্চের যে সিদ্ধান্ত এটাকে তারা বলবৎ রাখেন, এবং সিঙ্গেল বেঞ্চের। এর পরবর্তী সময়ে আবার সরকার আবার এটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। তো সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার ফলে সুপ্রিম কোর্ট সেখান থেকে বলে যে না, এটা ডিসপোজ করে দেয় কেসটাকে, এবং বলে যে তোমাকে আরও যেটা ডিভিশনাল বেঞ্চ যেটা বলছিল না সেটাতে আরও একটু বাড়িয়ে দেয়, যে 6% ইন্টারেস্ট দিতে হবে, যেহেতু তুমি এতদিন এটাকে দেরি করেছো। তারপর তারা এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা দেখছি যে এই সিদ্ধান্ত কিন্তু 2022 সালের সেপ্টেম্বরের। সেখানে কোনো সংখ্যাতত্ত্ব দেওয়া হয়? সংখ্যাতত্ত্ব দেওয়া হয়নি, সবাই সেখানে বলা হয়েছে একটা পরিষ্কারভাবে এটা, এবং সুপ্রিম কোর্ট সেখানে খুব স্পষ্টভাবে বলছে যে ডিভিশনাল বেঞ্চের যে সিদ্ধান্ত কেমন, এই সিদ্ধান্তই কেন কার্যকরী করতে হইব। এবং সেখানে বলা হয়েছে দুইটা ইউনিয়ন ওয়ার্কার্স মেম্বার্স অফ ওয়ার্কার্স ইউনিয়ন অ্যান্ড এমপ্লয়িজ অফ TJML এবং পরিমল চক্রবর্তী এক ভদ্রলোক ব্যক্তিগতভাবে কেস করছিলেন, এই প্রত্যেকেই চতুর্থ পে কমিশনের যে রিকমেন্ডেশন আনতে হবে এবং তাদেরকে এটা মিটিয়ে দিতে হবে, এবং এটা কার্যকরী করতে হবে উইদিন দ্য 6 মান্থস। আচ্ছা, উইথ 6% ইন্টারেস্ট সুপ্রিম কোর্ট বলে দিল সব কিছু। তারপর আমরা লক্ষ্য করলাম যে এখানকার যে কর্তৃপক্ষ বা সরকার এটা এই নিয়ে কোনো বেশি একটা পদক্ষেপ গ্রহণ করতেছে না। সেখানে আমরা দেখলাম তারা এটা কত দিন হয়েছে সুপ্রিম কোর্টের? এটা তো বললাম 2022-এর সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল। আচ্ছা, তারপরে ওইখানে যে SLP যে হয়েছিল এটা গ্রহণই করে নেই তারা। যাই হোক, তারপরে এটা পরবর্তী সময় তারা এখানে কার্যকরীর জন্য পদক্ষেপ নেয়, এবং পদক্ষেপ নিতে গিয়েছে তারা এখানে ছলচাতুরির পথ নেয় তারা। বিষয়টা কীরকম, তারা কি করে, আমাদের বক্তব্য ছিল
আমরা ডাইরেক্ট ইন্ডাস্ট্রিকে বলছিলাম যে আপনারা এখানে যেভাবে পদ্ধতিতে যাইতেছেন সেখানে আপনার মেল প্র্যাকটিস হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনি দুইটা ইউনিয়ন কইছেন। ঠিক 1983 সালের যে রিটার্ন অনুযায়ী আপনি সেই মেম্বারশিপে আপনি এই লেবার অফিস থেকে আনছেন, আনার পরে তারা মেম্বারদের প্রথম আপনি দিবেন এবং যারা এক্সিস্টিং যারা কাজ করতেছে অন রুল তাদেরকে আপনারা দিবেন এবং পরবর্তী সময়ে অন্যরারে দিবেন। কিন্তু দেখা গেল সেখানে অন রুল যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং দিয়ে দেওয়া হয়েছে মানে কি, তাদের তো এখনই মুহূর্তে তো তাদেরকে গ্র্যাচুইটি দিতে হইব না, লিভ এনকেজমেন্টের টাকা দিতে হইব না, এটা একটা পদ্ধতি গেল। তো আমাদের বক্তব্য ছিল ফার্স্ট কাম ফার্স্ট গো। যারা 1996 সালে যদি কেউ রিটায়ারমেন্টে যায় থাকে বা 2000 সালে যদি যায়, তাহলে তাদেরকে আগে তুমি পেমেন্ট করে দাও। কিন্তু না, তারা এটা উল্টো দিকতে চললো এবং ইউনিয়নগুলোকে সেখানে ইউনিয়নের যে মেম্বারশিপের অনুযায়ী তারা পেমেন্ট করতে শুরু করলো। এতে করে তারা 191 জনকে সেখানে তারা পেমেন্ট করে। এর মধ্যে 67 জন হচ্ছে অন রুল, বাদ বাকিটা হচ্ছে আপনার যারা রিটায়ারমেন্টে গেছেন, এবং সেখানে একটা মেল প্র্যাকটিস শুরু হয়ে গেছে। ইউনিয়নের নেতারা না, কিন্তু এটা সুযোগ নিয়ে এসে ওইখানে ভিতরেই যারা কাজকর্ম করতেছে তারা এখানে একটা সুযোগ করার, যে কেউ নাম এখানে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে। ফলে এখানে একটা মেল প্র্যাকটিস হইতেছে। আমরা এটা আমাদের ধারণা, কেমন আমরা অবশ্য কোনো টাকা পয়সা লেনদেন এইসব বিষয়টা আমরা কইতে পারতাম না, কিন্তু এটার ঘটনা, এই পদ্ধতিটা এটাও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি। সে যাই হোক, পরবর্তী সময় আমরা দেখলাম যে বক্তব্যটা এক্ষুনি মুহূর্তে আমাদের, যে গত 10ই জুলাই ত্রিপুরা জুট মিলের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে সেখানে কোর্টের কাছে, ডিভিশনাল বেঞ্চের কাছে বলা হলো যে আমাদেরকে এই যে আমরা কন্টেম্পট কোর্ট করি, এই মধ্যে কন্টেম্পট কোর্ট করি, হ্যাঁ 6 মাস পরে আমরা কন্টেম্পট কোর্ট করি এবং কোর্ট অবমাননার দায় তাদেরকে অভিযুক্ত করি, এবং তারা সেখানে বলে যে আমাদেরকে আরও সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে, কারণ এটা 6 মাস অতিবাহিত হয়েছে অলরেডি, গত জানুয়ারি মাসে অলরেডি গন, কেমন সেদিক থেকে তাদেরকে বলা ত্রিপুরা হাইকোর্টে, যেহেতু ত্রিপুরা হাইকোর্টের সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য সুপ্রিম কোর্ট সেখানে বলছেন, অতএব আমরা ডিভিশনাল বেঞ্চে আমরা কন্টেম্পট কোর্টে যাই, এবং সেখানে কন্টেম্পট কোর্টের থেকে তাদেরকে নোটিশ জারি করা হয় এবং তারা সেখানে যায়। যাওয়ার পর তারা সময় চায়, তারা প্রার্থনা ক্রিয়াশীলা এই সময়ের মধ্যে, এবং তাদেরকে বলা হয় যে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে তোমরা এটা এফিডেভিট দিয়ে জমা দাও, গত 10 জুলাই, এবং এই জন্য তোমাদেরকে 3 সপ্তাহ সময় দেওয়া হলো। গত 7ই অগাস্ট তারা একটা সেখানে এই এফিডেভিট জমা দেয়, সেখানে তারা বলে যে আমরা টোটাল 418 জনকে আমরা দেব, এবং তার মধ্যে আমরা 191 জনকে আমরা দিয়ে দিচ্ছি, এবং এই জন্য আমাদের টাকা খরচ হইব 55 কোটির মতো। তারা এটা বলেন এফিডেভিটে, মানে মিথ্যাচার করা হয়েছে এফিডেভিটে। এর আগেও তারা ডিভিশনাল বেঞ্চের কাছে যখন কেসটা চলে তখন তারা মিথ্যাচার করে যে ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের 2009 সালেই সমস্ত পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু 4th পে কমিশন। এই কথাটাও তারা ইয়াতে বলছিল। আবার নতুন করে আবার তারা এখানে মিথ্যাচার করার চেষ্টা করতেছে। এটা আমার মনে হয়েছে যে তারা এই কন্টেম্পট কোর্ট থেকে বাঁচানোর জন্য, এবং তারা অব্যাহতি চায় যে এই সমস্ত অফিসারগুলো যারা আধিকারিক তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে অব্যাহতি, যারা কন্টেম্পট কোর্ট বা কোনো অবমাননার দায়িত্বে তাদেরকে অভিযুক্ত না করা হয় তার জন্য তারা অ্যাপিল করছিল। কোর্ট কইছে না, এটা তো আমার বিষয় না, কেমন এটা তুমি যাও সুপ্রিম কোর্টে যাও, যা জানতে পারো তুমি আনো, 3 সপ্তাহের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে। এবং সেই অনুযায়ী তারা গত 7ই অগাস্ট সেখানে তারা উত্তর দেয় এবং একটা এফিডেভিট জমা দেয়। হ্যাঁ, সেখানে 418 জন। এখানেই আমাদের বক্তব্য। আপনি যদি দেখেন, আমি একটা স্ট্যাটিস্টিক দিয়েছি, সেখানে স্ট্যাটিস্টিক্সে 1996 সালে এখানে টোটাল শ্রমিক ছিল আপনার 1647। হ্যাঁ, কারণ ত্রিপুরা জুট মিলের প্রায় 21টা ডিপার্টমেন্ট আছে, বেচিং ডিপার্টমেন্ট, স্পিনিং ডিপার্টমেন্ট, উইভিং ডিপার্টমেন্ট আছে। বিভিন্ন ডিপার্টমেন্টে অন রুল কতজন ছিলেন, কোন সালে কতজন ছিলেন, সমস্তটাই এটা তাদের কথা, আমাদের নয়, ছিল। টোটাল 1996 সালের 1 জানুয়ারিতে 1647 জন ছিল। তো কোর্টের রায়টা কি? কোর্টের রায়টা হচ্ছে 1996 সাল থেকে এটা লাগু করতে হইব, স্পষ্ট। তাহলে সেই সময় যারা কাজ করছেন তাদেরকে 4th পে কমিশনের টাকাটা দিতে হইব, কেমন তাদের সুফলটা তাদেরকে দিতে হইব। মানে 1647 কে দিতে হবে, 418 হিসেবটা এটা তারা জানে, এটা আমরা জানি না। আচ্ছা।
কেমন? আচ্ছা। তো তারা জানে এটা আমাদের কাছে কোনো হিসাব নাই এইটার 418। আপনাদের দাবি 1647 1647 আমাদের দাবি। কেমন তাদেরকে, এবং সবচেয়ে মজার ব্যাপার যাদেরকে ইদানিংকালে যাদেরকে দেওয়া হয়েছে 191 মধ্যে 67 জনে বাদ দিলে বাদ বাকি যে যারা আছে রিটায়ারমেন্টে আছেন তাদেরকে আংশিক পেমেন্ট করা হয়েছে, এবং কোর্টের কাছে তারা বলছেন যে না, আমরা তাদেরকে পেমেন্ট করে দিছি। কেমন? আপনি 191 থেকে যদি আপনি 67 জন বাদ দেন তাহলে থাকে কত? 124 জন। 124 জনকে আমরা অলরেডি পেমেন্ট করে দিচ্ছি। এটাও মিথ্যাচার। কারণ আপনি যদি কাউকে পেমেন্ট করতে হয়, করতে হলে পরে তাকে সমস্ত যেমন এরিয়ার অফ দ্য ওয়েজেস অর স্যালারি ফ্রম 1906 এটা যেমন করতে হইব, সঙ্গে সঙ্গে তার গ্র্যাচুইটি, তার লিভ এনগেজমেন্ট সমস্তই তারে দিতে হইব। কেমন? এই টাকা তো তুমি দাও নাই এখন, এটা ঝুলিয়ে রাখছো। তো এটাও তারা সেখানে স্পষ্টভাবে বলে নাই, এই হলফনামায় বা এফিডেভিটে বলে নাই। তো সেখানেই আমাদের বক্তব্য যে কর্তৃপক্ষ বা ত্রিপুরা সরকার সেখানে মিথ্যার আশ্রয় নিয়েছে। আমার সবচেয়ে দুঃখের বিষয়, তারা এত অসংবেদনশীল তারা, যে ইতিমধ্যে এই সুপ্রিম কোর্টের রায় বা ডিভিশনাল বেঞ্চের রায় বাড়ানোর পরে ইতিমধ্যে প্রায় 100 লোক মারা গেছে, রিটায়ার্ড পারসন। তারা পরিবারগুলো কিছু প্রায় 100 লোক আছে যারা নাকি বিভিন্ন রোগে আক্রান্ত, কেউ কিডনির পেশেন্ট, কেউ ক্যান্সার পেশেন্ট, কেউ যক্ষা, এই অবস্থায়। এটা আমরা কর্তৃপক্ষকে ডিস্ট্রাকশন করি এবং তাদের উইথ প্রেসক্রিপশন আমরা তাদেরকে কিন্তু দাখিল করি, অন্তত তাদের টাকার অন্তত আগে দিয়ে দেবো। কিন্তু সেদিক থেকেও তারা কোনো মানে সংবেদনশীলতা দেখা যায়। কেমন? এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। তো সেদিক থেকে আমাদের ডিমান্ড হচ্ছে 1647 জনকেই দিতে হইব। ঠিক আছে। এই তো না, একটা ব্যাপার আর কি, আপনারা তো ট্রেড ইউনিয়ন করেন বা করছেন, এখন একটা সংগঠন করতেছেন রিটায়ারমেন্টের পরেও। আপনার কি মনে হয় যে ক্ষমতায় যারা থাকেন তাদেরই এই দুর্বলতাটা দেখা যায়, যে মানুষের প্রাপ্যটা দিতে তারা পিছিয়ে আসেন? না এটা কি কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা, না এটা একটা অভ্যাস? অভ্যাস, বাধ্যবাধকতা না, অভ্যাস। আমি কারণ বলবো, আমি না ঠকানো, আমি বলি 2016 সালে যখন সুপ্রিম কোর্ট রায় দেয় তখন এখানে একটা অন্য সরকার ছিল, বামপন্থী সরকার ছিল, এবং যখন এটা সুপ্রিম কোর্টে যায় কেসটা, এবং তাদের যে মানে তার যেই ট্রেড ইউনিয়ন CITU তখন কইছিল, বা ওখানকার ওই সময় যে মন্ত্রীরা ছিলেন, কেমন যারা দায়িত্ব ছিলেন, ইন্ডাস্ট্রি মিনিস্টার বলেন, কেমন যারা CITUর সঙ্গে উতপ্রোতভাবে জড়িত, এখন তিনি প্রেসিডেন্ট CITUর, কেমন দি দেন পাওয়ার মিনিস্টার, আমি না বললাম, নাম নাই বললাম, উনি বলছেন যে সুপ্রিম কোর্ট যদি রায় দেয় আমরা সব বেরিয়ে দিয়ে দেবো। দুর্ভাগ্যের এখানকার অফিসার অ্যাসোসিয়েশনটা দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু 2016 কথা আমি খুঁজছি, সেখানে বাদ বাকিরা দেওয়া হয় নাই। ইতিমধ্যে সরকারের পরিবর্তন ঘটছে 2018 সালে, তো এই সরকার আসা, একটা নতুন সরকার আছে, সিদ্ধান্তটা একই রকম রয়েছে, একই সিদ্ধান্ত, এখানে কোনো পরিবর্তন নাই। এই সরকারও কইছিল নির্বাচনের প্রাক মুহূর্তে যে আমরা ত্রিপুরা জুট মিলের যে সমস্যা, এই সমস্যাটা আমরা সমাধান করব, এই বর্তমান সরকার। কেমন? তো আমার বক্তব্য হচ্ছে সরকারের জায়গা, কোনো সরকারই, আমরা যত যাই বন্ধু সরকার বা যাই বলি না কেন, শ্রমজীবী মানুষের জন্য বন্ধু না, তারা সরকার চালাইতে গিয়ে আসলে যা যা করা দরকার তাই করে। আর এটা মানে এটা আমলারাই এটা ব্যাপকভাবে বোঝায়, একজ্যাক্টলি, তারা নানাভাবে বোঝায়, তারা সেভাবে বুঝেন, কিন্তু ওয়ার্কিং ক্লাসের যারা প্রতিনিধি, যারা তাকে সাপোর্ট করে, তাদের সঙ্গে কতটুকু তারা বসেন, কতটুকু আলোচনা করেন, মানে আমার এখানে সন্ধিয়ান আমি। কারণ আমি আপনাকে একটা কথা বলি, যখন 4th পে কমিশন যখন গঠন হয়, সেই সময় আমরা ত্রিপুরা জুট মিলে CITU থেকে বাইরে আমরা একটা ইউনিয়ন করি, কেমন? তো সেই ইউনিয়নের থেকে প্রথম ডিমান্ড ছিল 1997 সালে এই সরকারের কাছে 5 ডেপুটেশন নিয়ে গেছি। সংখ্যার দিকটা আমরা খুব কম ছিলাম, 116 লোক, কেমন? তো সেই সময়ে মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন মিস্টার কেশব মজুমদার। তিনি সোজা কথা কইছিলেন যে ত্রিপুরা জুট মিল তো আন্ডারটেকিংই না, কি বলবেন করুন। আচ্ছা। এখন তো যেটা জানার ইচ্ছা, যে তখন যদি এই 96-এই যদি মেনে নেওয়া হতো, যে পরিমাণ টাকা খরচ হতো, তাহলে হ্যাঁ, আর এই মুহূর্তে যে টাকার খরচ হবে,
এর পরিমাণটা ডিফারেন্সটা কীরকম হতে পারে? তখন যদি টাকাটা দিয়ে দিত তাহলে প্রতি মাসে দিয়ে দিত, হ্যাঁ, কেমন? তাহলে এত বড় উপকারও দায়ভার লাগে। থাকতো না, উপকারও লাগে। যেটা আজকে সরকার বলার চেষ্টা করতেছে বিশাল টাকা। আমাদের হিসাব হচ্ছে প্রায় 250 কোটি টাকা লাগবে, কেমন? তো সেখানে যদি এটা আস্তে আস্তে দেওয়া হইতো প্রতি মাসে, বা এরিয়ারটাও যদি বলা হইতো সেই সময়ে যে আমরা এটা লাগু করলাম, তোমাদের যে এরিয়ারটা আমরা আস্তে আস্তে দিয়ে দেবো, তাহলে পরে এত বড় দায়ভার নিতে হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাকে আমি একটা কথা বলি, এটাও দায় না, রেখে দিলেও হতো। এটা কোনো দায় না। ত্রিপুরা জুট মিলের 72 একর জমি ছিল। আপনি ভাবেন তো, আগরতলা মিউনিসিপ্যালিটি এলাকার পাশাপাশি 72 একর এটা গন্ডা না, কেমন? একর জমি, যে জমিতে ওএনজিসি নিছে, পুলিশ নিছে, প্রায় ধরো পাওয়ার ডিপার্টমেন্ট নিছে। আজকে যে হাপানিয়া যে ইয়েটা মেলাটা হয়, প্রায় 220 হ্যাঁ, মেলাটা হয়, কেমন না? আপনি চিন্তা করেন না, এই যে বিশাল সম্পত্তি, কেমন? তো এই টাকা তো তার থেকে আনন্দ যায়, ঠিক, কোনো দায় নাই, একদম। কেমন না? তো এখন এই যে প্রায় 250 কোটি টাকা হুম। এই মুহূর্তে জুট মিলের পক্ষে দেওয়া কি সম্ভব? এটা কি তা- অবস্থায় না আছে? সম্ভব। আপনাদের কাছে কি তথ্য? না, আমাদের কাছে তথ্য তো নাই, এটা নাই, সিক ইন্ডাস্ট্রি তারা নিজের হ্যাঁ, আমরা দিতেছে। কিন্তু 96 থেকে কিন্তু- টেনে নিলেই কিন্তু সমস্যাটা ক্রিয়েটেড বাই সামওয়ান। আমাদের বক্তব্য হচ্ছে এই দায় সরকারের। হ্যাঁ, আর যদি সরকার যদি সংবেদনশীল হয়, তার যদি ইচ্ছা থাকে, 250 কোটি টাকা জোগাড় করা কোনো বিষয়ই না। সেই যে কোনো জায়গাতে লোন নিতে পারে সরকার, তার জমি আছে, সমস্ত কিছুই আছে। যে জমি তুমি তারা দিয়ে রাখছো, ওই জমি তো তুমি বিক্রি করতে পারো। আমি জানি না, আমরা ক্রস চেক করিনি। আমাদের কাছে একটা তথ্য আছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে এরকম একটা লোন চাওয়া হয়েছে, ক্রস চেক করিনি আমরা। আপনারা মনে রাখবেন, আমরা মানে এটার কোনো ক্রস সবটাই শুনেছি আমরা, শুধু আপনাদের জানানোর জন্য বলি। এটা আদৌ সত্য কি বা মিথ্যা আমরা কিছুই জানি না। 200 কোটি টাকা নাকি লোন চাওয়া হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে। পাশাপাশি এটাও শুনেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি রাজি হচ্ছে না এই সিক ইন্ডাস্ট্রিকে এই টাকাটা দিতে। ঘটনাটা শুনেছি, আমরা জানি। এটা আমি- যদি এরকম যদি হয়, এটা আমরা শুনেছি দেন তারা কোনো ব্যাংকের সঙ্গে তারা আলোচনা করার চেষ্টা করছে কিভাবে ত্রিপুরা জুট মিলের জমিকে বন্ধক দিয়ে টাকা নেওয়া যায়। কেমন সরকার, চেষ্টা একটা হচ্ছে। হ্যাঁ, সরকার হাত তুলে নিয়েছেন যে আমরা তো টাকা দিতে পারবো না, তোমরা তোমাদের সম্পত্তি বিক্রি করে বা বন্ধক দিয়ে তোমরা টাকা জোগাড় করো। কেমন এই সমস্ত দায়টাই এটা তো না, একটা তো ব্যাপার কথিত আছে। গ্রাম ত্রিপুরা, পাহাড় ত্রিপুরা, শহরতলি ত্রিপুরাতে কথিত আছে যে এই বর্তমান সরকারের কোনো টাকার অভাব নেই। একটা টাইমে 18 সালের পর থেকে বেশ কয়েক বছর তো দিল্লিতে যারাই যাচ্ছেন তারা হাজার হাজার টাকা আনছেন, এই তথ্য আছে, যদিও এজিতে তার কোনো তথ্য প্রমাণ নেই। তো এই যে টাকার অভাবটা যে দেখা দিল, এর দায়টাকে কে নেবে? কেন হঠাৎ করে টাকার দায় মানে না এটা অভাব তো নেবে? না আমি সেই জন্য আপনাকে বলছিলাম যে 200-250 কোটি টাকা একটা সরকারের পক্ষে দায় কোনো বিষয়ই নাই। এটা আমরা দেখি আনালে আগাটে খরচা হইতেছে, হ্যাঁ, দেখতেছি তো, তাই না? যেহেতু এবং ইঞ্জিন প্রতি মুহূর্তে বিশেষ অনেক করে শক্তিশালী ইঞ্জিন হ্যাঁ, যেহেতু। এবং 2018 পরে আমরা দেখছি এখানকার যে সরকার, নতুন সরকার আসছে, তার আসার পরে প্রতি মাসে এদিকে দিল্লির থেকে টাকা আনে। তো টাকা কোথায় গেল আমরা তো দেখি না। ঠিক। তো সেদিক থেকে একটা অংশের শ্রমিক কর্মচারীরা যারা খুব আর্থিকভাবে দণ্ড দশায় আছে, যাদের পেনশন হচ্ছে 2 থেকে 2,500 টাকা, কারণ তারা ইপিএফের আন্ডারে তারা চলে, পেনশন পান। তো তাদের টাকাটা পূরণ করতে অসুবিধা কোন জায়গায়, তার টাকাটা দিতে অসুবিধা কোন জায়গায়? ঠিক। এখন আপনাদের সর্বশেষ দাবি কি? আমাদের সর্বশেষ দাবি আমাদের শেষ প্রশ্ন। যে 1647 জনকেই দিতে হবে। তুমি মিথ্যাচার ছাড়ো, কোর্টের কাছে দিতে তুমি যেই এটা কি হলফনামা টাইম কিলিং শুধু? এই টাইম করতে কিলিং, যাওয়া, হ্যাঁ টাইম কিলিং। আমার যেটা মনে হয়েছে যে টাইম কিলিং, এবং তাদেরকে যে তারা তো পানিশমেন্টে তারা তো চার্জ হয়ে যাবো তাদের বিরুদ্ধে। হ্যাঁ। তারা যদি সঠিক সময় যদি বাস্তবায়িত না করে একদম। তাহলে তাদের বিরুদ্ধে চার্জ দিব। অতএব সেখানে এদিক ওদিক করে মিথ্যাচার করে যেমনি করে হোক এটাকে সময়টাকে অতিবাহিত করা, কেমন? তাকে টাকা তাদেরকে দিতেই হবে, কোনো উপায় নাই। এখন আপনাদের দাবি এবং সর্বশেষ। এবং আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি ঠিক। যে আগামী 27শে অগাস্ট এই মাসে আমরা
মানে অর্থ সচিবের কাছে আমরা মাস ডেপুটেশনে যাব। আচ্ছা, তাদের কাছে চিঠি দেওয়া হয়েছিল, আমরা চাইছিলাম তাদের সঙ্গে প্রতিনিধিভিত্তিক আলোচনা করার জন্য, তারা আমাদেরকে সময় দেয়নি। অর্থমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছিলাম, রাইট, হ্যাঁ, আমাদের সঙ্গে আলোচনা করার জন্য একদম। বিষয়টা কীভাবে সমাধান করা যেতে পারে। তো সেদিক থেকে তারা কোনো আমাদেরকে সময় দেয় নাই বা কোনো প্রশ্ন মানে আমাদের চিঠির কোনো উত্তর দেয় নাই। তো আমরা বাধ্য হয়েছি আগামী 27শে অগাস্ট আস্তবল মাঠে জমায়েত হয়েছিল, সেখান থেকে মাস ডেপুটেশনে আমরা যাব, দেখা যাক কী হয়। আচ্ছা। জুট মিল কর্মচারীরা এই রাজ্যের শিল্পের উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন 8-এর দশক থেকে। এ তথ্যও বলবেন, প্রমাণও রয়েছে, কিন্তু তাদের পাওনা গণ্ডা মেটানোর ক্ষেত্রে অনীহা কেন? এই প্রশ্ন যদি এক্ষুনি বলি ঠিক হবে না। শুধুমাত্র জুট মিল কর্মচারীদের পাওনা গণ্ডা মেটানোর ক্ষেত্রেই অনীহা? অনীহা তো রাজ্য কর্মচারীদের ক্ষেত্রে খুব সুন্দর, মানে একটা বলিষ্ঠভাবে প্রশাসন চালানোর ক্ষেত্রে যা যা দরকার এই রাজ্য সরকার করতে পারেন এবং করছেন। এটা প্রশংসার দাবি রাখে। চাকরির দিতে হয় না, ডিএ দিতে হয় না, কর্মচারীর অভাব রয়েছে কলেজে, স্কুল চত্বরে, সমস্ত জায়গায়, করতে হয় না। শিক্ষক খুন হয়ে গেলেন উদয়পুরে, 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এফআইআর হয় না। কোন নতুন আইনের কোন জায়গায় গিয়ে পড়বে সেটাই ধরতে পারছেন না কেউ, খুনিরা আনন্দে ঘুরছেন। এটা কোনো পলিটিক্যাল দলকে আমি বলার জন্য বলছি না। তাহলে সবাইয়ের দৌড়, প্রত্যেকে দৌড়ে শুধু আদালতে যাবেন, বছরের পর বছর ঘুরবেন। 1996 সাল 97 সাল থেকে এই মামলা, 2022-এ সিদ্ধান্ত হয়ে গেল সুপ্রিম কোর্টে, তারপরেও জুট মিলের সেই যারা মামলা লড়েছিলেন, যারা অবসরে গিয়েছেন, তারা তাদের নিজের পাওনা টাকা পাবেন না। তরুণদা বললেন যে কয়েকজন প্রয়াতও হয়েছেন। এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? সাবলীলভাবে প্রশাসন চলছে, এই দাবি কতটা যুক্তিগ্রাহ্য হবে? আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।